সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিরতিহীন 1 ঘন্টার সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি ফারহানা লোপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। চলতি মাসের শেষে আবারও বাড়তে পারে করোনা সংক্রমণ। ঈদ যাত্রায় স্বাস্থ্যবিধি উপেক্ষায় কারণ বলছে পরামর্শক কমিটি। সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ, মানববন্ধন। হেনস্থা ও গ্রেপ্তারের ঘটনায় তৈরি হয়েছে, কমিউনিটি তৈরি হয়েছে, সেটি তারা ধরে রাখার জন্য সব পর্যায়ের সাংবাদিক নেতাদের প্রতি তারা অনুরোধ করেছে। তারা বলেছেন যদি সাংবাদিক রোজিনা ইসলামকে দ্রুত মুক্তি এবং তার মামলা প্রত্যাহার না করা হয় তাহলে সামনের দিনগুলোতে আরো বড় ধরনের কর্মসূচি নেওয়া হবে এবং সেই সমস্ত সব বাংলাদেশের সব সাংবাদিকরা মিলে তারা একটি ছাতার নিচে অংশগ্রহণ করবেন এবং সেখান থেকে তারা আরো বৃহত্তর কোনো কর্মসূচি তারা যাবে। তারা যেটি বলছেন যে বারবার এই সরকার আমলা নির্ভর হয়ে পড়েছে, সেই আমলা নির্ভরতা কাটিয়ে জনবান্ধব হওয়ার একটি অনুরোধ তারা বলেছেন। তারা বারবার যেটি বলেছেন, সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রীরা বলছেন এই সরকার জনবান্ধব সরকার, এই সরকার গণমাধ্যম বান্ধব সরকার। যদি গণমাধ্যম বান্ধব এই সরকার হয়ে থাকে তাহলে সরকারকে প্রমাণ করতে হবে যে তারা সত্যিকার অর্থেই গণমাধ্যমের পক্ষে রয়েছেন। স্বাধীনতার দেশের রাষ্ট্রের যে চতুর্থ স্তম্ভ, সেই চতুর্থ স্তম্ভে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছেন। তার জন্য তার সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তিনি প্রত্যাহার করতে হবে। তার বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা আক্রোশমূলকভাবে যে অভিযোগ করা হয়েছে সেটিকে বাদ দিতে হবে। পাশাপাশি যে সমস্ত কর্মকর্তারা দোষী রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সাংবাদিকরা যেটি বলার চেষ্টা করেছেন কিংবা বলেছেন যে নির্ভয়া আদেশের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে এর আগেও তারা অনেকবার দেখেছেন হত্যা মামলার আসামি থেকে শুরু করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে নির্বাহী আদেশে তাদেরকে মাফ করে দেওয়া হয়েছে কিংবা তাদের মামলা প্রত্যাহার করা হয়েছে। অতএব সাংবাদিক রোজিনা ইসলাম এবং গণমাধ্যম কর্মী তিনি জনমানুষের পক্ষে কথা বলেন, দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করেন। তার যে মামলাটি রয়েছে সেই মামলাটি সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি 1923 সালের যে অফিসিয়াল সিক্রেটস আইন সহ ডিজিটাল নিরাপত্তা আইন সহ যেই আইনগুলো রয়েছে যেগুলো সাংবাদিকদের জন্য অন্তরায় অর্থাৎ সাংবাদিকতার পরিপন্থী, সেই আইনগুলোকে সম্পূর্ণভাবে বাদ দিতে হবে। তারা বলছেন যে সাংবিধানিকভাবে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনতা থাকলেও সাংবিধানিকভাবে সেটি বাস্তবে খুব একটা প্রয়োগ করা যাচ্ছে না, কারণ নানা জায়গায় কাজ করতে গিয়ে সাংবাদিকরা নানান রকমভাবে বাধা বিপত্তি তারা এখন যেটি বলার চেষ্টা করছে যে তথ্যমন্ত্র এরপরে এখানে সমাবেশ শেষ করে অর্থাৎ প্রতিবাদ সমাবেশ শেষ করে তারা তথ্য মন্ত্রণালয়। আপনাকে ধন্যবাদ। এদিকে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও হেনস্থার ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে আজও বিভিন্ন জেলায় কর্মসূচি পালন করছেন সাংবাদিকরা। বরিশাল প্রেস ক্লাবের উদ্যোগে সকালে নগরীর সদর রোডে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এছাড়া বরিশাল সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়। সাংবাদিক রোজিনাকে হেনস্থা ও তার বিরুদ্ধে মামলার প্রতিবাদে বগুড়া শহরের 7 মাথায় সাংবাদিকরা মানববন্ধন করেন। সিলেট ও খুলনায় অবস্থান কর্মসূচি পালন করেন জেলা প্রেস ক্লাবের সদস্যরা। এ সময় বক্তারা দ্রুত মামলা প্রত্যাহার ও জড়িতদের শাস্তির দাবি জানান। একই দাবিতে মোংলা, নাটোর, ঝিনাইদহ, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় মানববন্ধন হয়েছে। দুর্নীতিবাজরা এবং যারা এই হামলাকারী নিগ্রহকারী তারা বেশি দিন টিকতে পারবে না, তাদের অবশ্যই আইনের আওতায় আসতে হবে। যারা এই লাঞ্ছিত করেছেন সেই সব স্বাস্থ্য বিভাগের অস্বাস্থ্যকর দুর্নীতিবাজ কর্মকর্তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। সংবাদপত্রকে স্বাধীনভাবে বলতে দেওয়া উচিত, স্বাধীনভাবে লিখতে দেওয়া উচিত, এতে করে সরকার মূলত লাভবানই হবে। রোজিনা ইসলাম ইস্যুতে সাংবাদিক সমাজের প্রতি ধৈর্য ধারণ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যেহেতু মামলা হয়েছে এবং বিষয়টি বিচারাধীন, তাই সংশ্লিষ্ট সাংবাদিক ন্যায় বিচার পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রতি কোনো অবিচার হলে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। সাংবাদিকের উপর কোনো অন্যায় আচরণ করা হলে তদন্ত রিপোর্ট অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমাদের বক্তব্য হচ্ছে, যেহেতু বিষয়টি নিয়ে মামলা হয়েছে এবং তা বিচারাধীন, নিরপরাধ হলে আদালতে সংশ্লিষ্ট সাংবাদিক ন্যায় বিচার পাবেন। সরকারের রাজনৈতিক নেতৃত্ব থাকলে সাংবাদিকদের সাথে এমন আচরণ হতো না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে মির্জা ফখরুল বলেন, দেশের অবস্থা এমন পর্যায়ে চলে গেছে যে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট চালু করা ছাড়া সরকারের সামনে অন্য কোনো পথ খোলা নেই। সরকার দমন, নির্যাতন, মানুষের অধিকার হরণ করে ক্ষমতায় টিকে থাকতে চায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
রোজিনা ইসলামের উপরে যেভাবে প্রায় 23 ঘন্টা শারীরিক মানসিক নির্যাতন করে আবার তাকে কারাগারে পাঠানো হয়েছে, কারাগারের মধ্যে তাকে একটা সাধারণ কয়েদিদের সঙ্গেই তাকে রেখে দেওয়া হয়েছে, এটা থেকে এটাই প্রমাণিত হয় যে আসলে বর্তমান সরকার কোনো রাজনৈতিক সরকার নয়। প্রথম আলো সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বিষয়টির দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের সাংবাদিকদের হয়রানি ও গ্রেপ্তারের বিষয়ে প্রশ্নের জবাবে কথা বলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফেন ডুজারিক। মুখপাত্র আরও বলেন, বাংলাদেশে যে সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে তাকে নিয়ে প্রকাশিত গণমাধ্যমের খবর তাদের নজরে এসেছে। সাংবাদিকদের কোনোভাবেই হয়রানি বা শারীরিক নির্যাতন করা যাবে না বলে জানান ডুজারিক। বাংলাদেশ বা বিশ্বের যে কোনো জায়গাতেই স্বাধীনভাবে সাংবাদিকদের কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। Extremely worrying reports of additional Palestinians within the Gaza Strip. Goods must be sustained and appropriate. কর্মস্থলে ফেরা মানুষের চাপ কিছুটা কমেছে। লঞ্চ, ট্রেন ও দূরপাল্লার বাস বন্ধ থাকায় ভেঙে ভেঙে বিভিন্ন যানবাহনে রাজধানীতে ফিরছেন গাদাগাদি করে। স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব মানার সুযোগ না থাকায় বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। ঈদের ছুটির পর এখনও মানুষ ফিরছে কর্মস্থল রাজধানীতে, তবে আগের তুলনায় চাপ কিছুটা কম। যারা ফিরছেন তারা মানছেন না স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব। দূরপাল্লার বাস বন্ধ থাকায় আসছেন বিভিন্ন ছোট যানবাহনে গাদাগাদি করে। দূরপাল্লার গাড়ি চলে না, বাইকে আসছে, বাইক থেকে তারপরে আমি চন্দ্রা থেকে বাসে আসছি আর কি। ভেঙে ভেঙে প্রথমে আসছেন সাভারের আমিনবাজারে, সেখান থেকে সেতু পার হয়ে গাবতলী এসে বাস বা অন্য যানবাহনে উঠে চলে যাচ্ছেন রাজধানীর বিভিন্ন এলাকায়। আসলাম ফরিদপুর থেকে, ওই পারে থেকে দৌলত দিয়ে আসছি মোটরসাইকেল আসার পর ফেরিতে পার হয়েছি, পার হয়ে এই পারে আসছি প্রাইভেট কারে আমিনবাজার নামে এখন এই যে হাইটে আসলাম। রাজবাড়ি থেকে প্রাইভেট কারে আসছি, সমস্যা হয় নাই, একদম ফ্রিলি ভাবেই চলে আসছি। তবে যারা আসছেন তারা পড়ছেন নানা ভোগান্তিতে। দূরপাল্লার বাস বন্ধ থাকায় খরচ গুনতে হচ্ছে বেশি। টাঙ্গাইল থেকে আসছি, আসার পথে ভাড়া প্রায় দ্বিগুণ ভাড়া, কিন্তু ভেঙে আসছি। রাজধানীতে প্রবেশের অন্যান্য পথ, যাত্রাবাড়ি, আব্দুল্লাপুর ও সাইনবোর্ডেও কমেছে মানুষের চাপ। ঈদ উপলক্ষে বিপুল মানুষের চলাচলে করোনার সতর্কতা অনেকটাই ছিল উপেক্ষিত। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত কয়েকদিনের তুলনায় ফেরিঘাটে ঢাকামুখী যাত্রী চাপ আজ কম। একই অবস্থার সড়ক মহাসড়কেও। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে সকাল থেকেই ঢাকামুখী যাত্রীর চাপ কম। ঘাটে পর্যাপ্ত ফেরি থাকায় ভোগান্তি ছাড়াই নদী পার হতে পারছেন তারা। তবে যাত্রীরা বলছেন, দূরপাল্লার বাস বন্ধ থাকায় 3 চাকার যানে চড়ে ভেঙে ভেঙে আসার ভোগান্তি পোহাচ্ছেন তারা। এদিকে আজ ফেরি তুলনামূলকভাবে ফাঁকা থাকলেও সড়কে ছোট যানে গাদাগাদি করে যাত্রী চলাচলের কারণে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি, গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। ক্ষতিকর বেশি, কারণ ভাঙ্গে একজনের সাথে আরেকজনের সংঘর্ষ, আর ওই গাড়ি থাকলে তো ডাইরেক্ট গাড়িতে আইতে পারতাম। ময়মনসিংহ থেকে আসছি, অনেক কষ্টে আসছি, এখনো গাড়ি পাচ্ছি না, যামু আধা বস। আমরা 200 টাকার ভাড়া দিছি 600 করে, 3 জন আসছে 1800 টাকা দিয়ে। ফেরিঘাটে এই মুহূর্তে ঢাকামুখী মানুষের যাত্রী চাপ নিয়ে জানাতে এবারে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে যোগ দিয়েছেন সহকর্মী শামীম রেজা। শামীম, যেমনটি আমরা সকাল থেকে জানাচ্ছি যে গত কয়েকদিনের তুলনায় আজ ফেরিঘাটে যাত্রীর চাপ কম। দুপুরের সময় এই মুহূর্তে আপনি কেমন দেখছেন যাত্রীর চাপ? দেখুন, সকালের তুলনায় এখন কিন্তু বেশ ভালো যাত্রীর চাপ রয়েছে এই দৌলতদিয়া ঘাট এলাকাতে। সকালের দিকে যাত্রীর চাপটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু চাপটা বৃদ্ধি পায়। অর্থাৎ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কিন্তু আজও
রাজধানী ঢাকায় ফিরছে শত শত মানুষ। এই মুহূর্তে আমি রয়েছি রাজবাড়ীর দৌলতদিয়া 5 নম্বর ফেরিঘাট এলাকায়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমানত শাহ নামের একটা ফেরি, এই ফেরিটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। তো এই ফেরিটাতে আমরা দেখতে পেয়েছি যানবাহনের পাশাপাশি কিন্তু যথেষ্ট পরিমাণ ঢাকামুখী যাত্রীও রয়েছে। অধিকাংশ যাত্রীর মুখে আমরা কিন্তু মাস্ক দেখতে পাইনি, সেই সাথে কিন্তু সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি কে মানারও কিন্তু কোনো প্রবণতা আমরা দেখছি না। অর্থাৎ প্রত্যেকটা ফেরি সকাল 10টার পর থেকে কিন্তু উপচে পড়া ভিড় না থাকলেও কিন্তু চোখে পড়ার মতো যাত্রী নিয়ে কিন্তু মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। আর আমরা কিন্তু ঈদের পর থেকে এই সব যাত্রীদের কিন্তু স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব নিশ্চিতের ক্ষেত্রে কিন্তু প্রশাসনের কোনো নজরদারি দেখতে পাইনি। ঢাকামুখী এসব যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছেন যে ঈদের ছুটি শেষে তাদের কর্মস্থলে যোগ দিতে হবে, যে কারণেই কিন্তু তারা ভোগান্তির শিকার হয়েই রাজধানী ঢাকায় ফিরছেন। যেহেতু গণপরিবহন বন্ধ রয়েছে, সে কারণে কিন্তু তাদেরকে 3 চাকার যানবাহন অর্থাৎ অটোরিকশা, মাহেন্দ্র, মোটর সাইকেল, এমনকি প্রাইভেট কার ভাড়া করেও তারা কিন্তু এই দৌলতদিয়া ঘাটে আসছে ভোগান্তির শিকার হয়ে, এবং ভাড়াও দিতে হচ্ছে 2 গুণ থেকে 3 গুণ বেশি। তারপরেও কিন্তু তারা স্বাস্থ্যবিধি মেনে যাতায়াত করতে পারছে না। এবং একই অবস্থা কিন্তু এই ফেরিতে এসেও তারা কিন্তু একইভাবে, অর্থাৎ একজনের গায়ের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করেই বা স্বাস্থ্যবিধি না মেনেই কিন্তু এই পদ্মা পাড়ি দিতে হচ্ছে, যে কারণে কিন্তু তারা করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই কিন্তু এই পদ্মা পাড়ি দিয়ে রাজধানী ঢাকায় প্রবেশ করছে। আর বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে যে মহাসড়কে ভোগান্তির শিকার হয়ে দৌলতদিয়া ঘাটে আসলেও তাদেরকে কিন্তু ফেরিতে কোনো ভোগান্তির শিকার হতে হচ্ছে না, কেননা পর্যাপ্ত পরিমাণ ফেরি রয়েছে। আসা মাত্রই তারা ফেরিতে উঠে নদী পাড়ি দিতে পারছে। শামীম রেজা, আপনাকে ধন্যবাদ। এদিকে বগুড়ায় আজও সড়কে গাড়ির চাপ রয়েছে। দূরপাল্লার বাস বন্ধ থাকায় বিভিন্ন উপায়ে কর্মস্থলে ফিরছেন লোকজন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বগুড়া থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিব, আজ বগুড়ায় সড়ক পথে ঢাকামুখী মানুষের চাপ আপনি কেমন দেখছেন? আর এবার তো ঈদের ছুটি বেশ কম ছিল, এখন তাহলে কোন শ্রেণী পেশার মানুষ ঢাকায় ফিরছেন? আমার পেছনে যে রাস্তাটি রয়েছে এটি ঢাকা দিনাজপুর হাইওয়ে। এই রাস্তা ধরেই মোট উত্তরবঙ্গের প্রায় 11টি জেলায় মানুষ যাতায়াত করে। এই রাস্তায় যদি আপনি একটু তাকায় দেখেন তাহলে দেখতে পারবেন যে মানুষ কিভাবে ট্রাকে করে যাচ্ছে, কিভাবে 3 হুইলারে করে যাচ্ছে, যে যেভাবে পারছে রাজধানী ঢাকার দিকে যাচ্ছে। এবং চাপের যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, বলা যায় যে গত 2-3 দিনের তুলনায় আজ চাপ কোনোভাবেই কমেনি, তবে সকালের দিকে কিছুটা চাপ কম ছিল। আর এই মানুষগুলোকে যারা নিয়ে যাচ্ছেন, সেই চালকের আসনে যারা রয়েছেন বা যারা চালক রয়েছেন, তাদের মধ্যে আমি 14 বছর বয়সের ড্রাইভারকেও পেয়েছি। একটু আগে একজনের সাথে কথা বলেছি, তার বয়স অবশ্য কিছুটা বেশি, কিন্তু চালকের কোনো অভিজ্ঞতা তার আগে ছিল কিনা সেটি সম্পর্কে সে আমাকে পরিষ্কার করে কোনো কথা বলেনি। সে শুধু জানিয়েছে যে সে বগুড়া থেকে 15 জন যাত্রী নিয়ে টাঙ্গাইলে যাচ্ছে। এর বাইরে আমরা বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সের চালকের সাথে কথা বলেছি, তাদের কাছ থেকেও ঠিক চালক হিসেবে তাদের অভিজ্ঞতা কি সেরকম কোনো তথ্য আমাদেরকে তারা দিতে পারেনি। অর্থাৎ করোনা ঝুঁকির পাশাপাশি মৃত্যু ঝুঁকিও রয়েছে অনেক যাত্রী, যারা যে কোনো সময় এরকম বলা যায় যে অদক্ষ চালকের কারণে প্রাণ হারিয়ে ফেলতে পারেন। এসব দেখার জন্য কেউ আছে সেটাও আমার মনে হলো না। কিছু কিছু জায়গায় আমি এই মহাসড়কে পুলিশ দেখেছি, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখেছি, কিন্তু তারা কেউই ঠিক এই বিষয়টি তদারকি করছে তেমনটা আমার মনে হয়নি। আর ভাড়ার যে বিষয়টি এখন খুব বড় হয়ে দেখা দিয়েছে, সেক্ষেত্রে আমরা সর্বনিম্ন ভাড়া এখন আমরা বগুড়া থেকে ঢাকায় যেটুকু তথ্য পেয়েছি সেটি 900 টাকা, আর সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত বগুড়া থেকে ঢাকার ভাড়া নেওয়া হচ্ছে। আর সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে মজুর শ্রেণীর মানুষ, যারা একেবারে দিন আনে দিন খায়, তাদের জন্য এই বাড়তি ভাড়া টানাটাও খুব কষ্ট হয়ে গেছে। আর সব মিলিয়ে বলা যায় যে অদক্ষ চালক আর গাড়ির অত্যধিক চাপে এই মহাসড়ক এখন অনেকটাই মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। কারো তদারকি না থাকায় যে যার মতো করে যাচ্ছে রাজধানী ঢাকার দিকে। হাসিবুর রহমান, আপনাকে ধন্যবাদ। গামছা বিক্রেতা শফিক 20 বছরে কয়েকশো কোটি টাকার মালিক হয়েছেন। এখন তিনি ঢাকা উত্তরের 44 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। অভিযোগ আছে স্বর্ণ চোরাচালান, চাঁদাবাজি ও মাদক ব্যবসা তার আয়ের উৎস। গোল্ডেন মনিরের সহযোগী হিসাবে মামলা হয়েছে শফিকের বিরুদ্ধে। এর পরপরই গা ঢাকা দিয়েছেন তিনি।
উত্তরখানের কাঁচকুড়া এলাকার শফি ৯০-এর দশকে বিমানবন্দর এলাকার হকার ছিলেন। পরে যুক্ত হন চোরাকারবারির লাগেজ পার্টির সাথে। অভিযোগ রয়েছে বিমানবন্দর এলাকায় একটি হত্যা মামলায় কাস্টমস কর্মকর্তাদের পক্ষে সাক্ষ্য দিয়ে বড় সুযোগ পান তিনি। গড়ে তোলেন সোনা চোরাচালানের নেটওয়ার্ক। পরে তার সাথে যুক্ত হন গোল্ডেন মনির। সম্প্রতি কাউন্সিলর শফির বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। এছাড়া চাঁদাবাজি, মাদকসহ আরও ৩টি মামলা রয়েছে। উত্তরায় জমজম টাওয়ারের ৪ মালিকের একজন শফিক। পাশেই খাল দখল করে গড়ে তোলেন সাফা টাওয়ার। অর্থ ও প্রভাব পাকাপোক্ত করতে ঢুকেছেন রাজনীতিতে, হয়েছেন ওয়ার্ড কাউন্সিলর। মাত্র ২০ বছরেই তারই উত্থান। এয়ারপোর্ট ব্যবসা আছে, দিন দিন ভালো। উন্নতি নাকি? উন্নতি, তাদের উন্নতি। যখন একবার জোয়ার লাগিয়ে যায় থামে না। আগে একটু গরিবই আছিল, কিন্তু এখন এগুলো তো মনে হয় যে আমরা বলতে গেলে সমস্যা। আমরা কি বলবো, আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণভাবেই চলি। সিআইডির মামলার পর গা ঢাকা দিয়েছেন গোল্ডেন শফিক। বসছেন না কাউন্সিলর কার্যালয়ে। ওয়ার্ড সচিব বলছেন সংসদ সদস্যের সাথে দেখা করতে গেছেন কাউন্সিলর শফিক। কাউন্সিলর সাহেব ভালো আছে, এমপি সাহেবের কাছে আছে, অফিসে ঢুকে না, রাস্তায় ওই জায়গায় আসছিল, বড় বড় কাঁচকুড়ার বেতুলিতে শফিকের আলিশান বাড়ি। সেখানে গিয়ে দেখা গেল গ্যারেজে রাখা তার ব্যবহৃত 2টি বিলাসবহুল গাড়ি। বাড়ির ভেতর থেকে খবর এলো শফিক হাসপাতালে। বারবার ফোন করেও পাওয়া যায়নি তাকে। দুর্নীতিবাজ কোনো কাউন্সিলরকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। মেসেজ কিন্তু সবাই পেয়ে গেছে। আমার কোনো কমিশনের এগেনস্টে যদি সুনির্দিষ্ট কোনো ধরনের অভিযোগ থাকে, অবশ্যই তাকে সেটা খণ্ডাতে হবে, সে যেই হোক না কেন। এই মেসেজ কিন্তু আমি দিতে চাই। কাউন্সিলর হয়েও গোল্ডেন শফিক এলাকার উন্নয়নে কোনো ভূমিকা রাখেননি বলে অভিযোগ বাসিন্দাদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরও যা যা থাকছে। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 10 জনের মৃত্যু। ফেনীতে নিহত 4 জন, টাঙ্গাইল ও গোপালগঞ্জে মারা গেলেন 6 জন। আজ মধ্যরাত থেকে সমুদ্রে মাছ ধরা বন্ধ। নিষেধাজ্ঞা বহাল থাকবে 23 জুলাই পর্যন্ত। জেলেদের জন্য থাকছে প্রণোদনা। বিদেশে পাচার হওয়া 30 কোটি টাকা ফেরত আনার প্রক্রিয়া প্রায় শেষ করে এনেছে দুদক। দেশের উচ্চ আদালতের রায় পেলেই এসব টাকা ফিরিয়ে আনা যাবে। বর্তমানে এ টাকা সহ 100 কোটি টাকার বেশি বিভিন্ন দেশে জব্দ রয়েছে। এবারের টাকা ফেরতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও বড় অঙ্কের টাকা ফিরিয়ে আনা যাবে বলে আশা দুদকের। 2012 ও 13 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াত পুত্র আরাফাত রহমান কোকর সিঙ্গাপুরে পাচার করা 21 কোটি 55 হাজার টাকা 3 দফায় দেশে ফিরিয়ে আনা হয়। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এটাই পাচার হওয়া টাকা ফেরানোর একমাত্র দৃষ্টান্ত। বিদেশে পাচার হওয়া এরকম টাকা ফেরাতে আদালতে শতাধিক মামলা লড়ছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে 3টি মামলার বিচার কাজ প্রায় শেষ। করোনার লকডাউন শেষ হলেই রায় পাওয়া যাবে বলে আশা করছে দুদক। আমরা টাকা ফেরত আনতে পারবো ইনশাল্লাহ। ইতিমধ্যে অনেক কোটি, প্রায় 100 কোটি টাকার উপর ইনজেকশন হচ্ছে। যেহেতু এখন বর্তমান করোনাকালীন সময় কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনে মার্চ 2020 থেকে আজকে মে 2021 পর্যন্ত এখনো প্যান্ডেমিক চলতেছে। ট্রায়াল কোর্ট তো স্বাভাবিক গতিতে এখনো খোলেনি। যদি ট্রায়াল কোর্ট খোলা থাকতো এই সময়টুকু, তাহলে এর মধ্যে বেশ কয়েকটা রায় হয়ে যেত। বাংলাদেশ আন্তর্জাতিক মানি লন্ডারিং বিরোধী সংস্থার সদস্য হওয়ায় এই টাকা সহজে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছে টিআইবি। পদ্ধতি যদি সরকার অনুসরণ করে তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ যেরকম ফিরিয়ে আনা সম্ভব, যারা এর সাথে অর্থ সম্পদ করেছেন এবং যারা এর সাথে জড়িত তাদেরকে বিচারায় আনা অবশ্যই সম্ভব। বিশ্বের বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ নিয়ে গবেষণা করছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI। তাদের গবেষণায় আমদানি রপ্তানির আড়ালে প্রতি বছর বাংলাদেশ থেকে ৭৩,০০০ কোটি টাকা পাচার হয় বিদেশে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৩৫৫টি ইয়াবা সহ পোস্ট অফিসের ৪ কর্মচারীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সকাল ৭:৩০টার দিকে বিমানবন্দরের পোস্ট অফিসের মালামাল স্ক্যানিং করার সময় একটি ব্যাগের ভেতর সন্দেহজনক বস্তুর উপস্থিতি ধরা পড়ে। পরে ব্যাগ খুলে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় পোস্ট অফিসের ৪ কর্মচারীকে। পরে আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মামলা করবে। পর্যটকদের সুরক্ষার পাশাপাশি ট্যুর অপারেটর ও ট্যুর গাইডদের নিয়ন্ত্রণে আনতে অবশেষে আইন করতে যাচ্ছে সরকার। বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড নিবন্ধন ও পরিচালনা আইন ২০২১ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে যাচাই বাছাই চলছে। আইনটি চূড়ান্ত হলে পর্যটন শিল্পের শৃঙ্খলা ফিরবে বলে মনে করে ট্যুরিজম বোর্ড। ট্যুর অপারেটর ও ট্যুর গাইডরা নানা প্রতিশ্রুতি দিয়ে তা পরে ভঙ্গ করেন, এমন অভিযোগ দীর্ঘদিনের। এ বিষয়ে আইন না থাকার কারণে প্রতিশ্রুতি ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারত না পর্যটন কর্পোরেশন কিংবা ট্যুরিজম বোর্ড। ফলে ধরা ছোঁয়ার বাইরে থেকে যেত পর্যটন ব্যবসায়ীরা। এছাড়াও ফেসবুক পেজ কিংবা অনলাইনে প্রচারণা চালিয়ে অনেকেই ব্যবসা পরিচালনা করলেও তাদের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই ট্যুরিজম বোর্ডের কাছে। এ অবস্থায় পর্যটন শিল্পের শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড নিবন্ধন ও পরিচালনা আইন ২০২১ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। কেউ ব্যবসা করতে চাইলে বাধ্যতামূলক নিবন্ধন নেয়ার পাশাপাশি ৩ বছর পর নবায়ন করার বিধান রাখা হয়েছে। সরকারের উদ্যোগের ফলে যারা ট্রাভেল ব্যবসার সাথে জড়িত আছে এবং যারা ট্রাভেলার উভয় পক্ষই উপকৃত হবে বলে আমি মনে করি। ট্যুর অপারেটররা বিভিন্ন বাংলাদেশের প্রত্যেকটা ডেস্টিনেশনে প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। সরকার যাতে আমাদের মন্ত্রণালয়ের আওতাধীন ট্যুরিজম বোর্ডের মাধ্যমে আমাদের নিবন্ধনটুকু করে এবং যৎসামান্য টাকায়। এই আইনে বিদেশি ট্যুর অপারেটর কোম্পানিকে দেশে ব্যবসা করার সুযোগ দেওয়া হয়েছে। এতে দেশি ট্যুর ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আইনটাকে যদি আমরা কঠোরভাবে একেবারে আইনের আওতায় নিয়ে আসি, তাহলে কিন্তু নতুন নতুন যারা এখানে আসতেছেন তাদের জন্য কিন্তু একটা কঠিন বার্তা এসে যায়। সেই জায়গায় আমাদের মনে আরো সহজলভ্য করতে হবে। এটাই আমাদের দেশে প্রথম ট্যুর অপারেটরস এবং ট্যুর গাইড আইন হতে যাচ্ছে, যেটা অনেকের জন্যই আসলে কাঙ্ক্ষিত একটা আইন। আমার মনে হয় যে এটা পর্যটকদের স্বার্থের জন্য প্রয়োজন ছিল এবং আমাদের যে যারা ট্যুর অপারেটরস এবং ট্যুর গাইড রয়েছেন তাদের জন্য, তাদের অস্তিত্বের জন্য এটা খুবই জরুরি ছিল। খসড়া আইনটি চূড়ান্ত হলে পর্যটক ও ব্যবসায়ী দুই পক্ষের সুরক্ষা তৈরি হবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। এর মধ্যে ফেনীর ছাগলনাইয়ায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারিয়েছেন নারীসহ ৪ জন। পুলিশ জানায় অটোরিকশাটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ছাগলনাইয়া বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের সাথে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১ জন ও হাসপাতালে ৩ জন মারা যান। আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। টাঙ্গাইলে আলাদা ২টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে মির্জাপুরের পাকুল্লায় থেমে থাকা কাভার্ড ভ্যানকে পেছন থেকে মাইক্রোবাসের ধাক্কায় মারা গেছেন ৩ জন। এছাড়া অশোকপুরে ২টি অটোরিকশার সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। এদিকে গোপালগঞ্জের কাশিয়ানীর গোপালপুরে কাভার্ড ভ্যান চাপায় ভ্যান চালক সহ ২ জন নিহত হয়েছেন। নাটোর শহরে গোপন বৈঠকের সময় জামায়াতে ইসলামীর ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ভোরে শহরের বড় হরিশপুর এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড় হরিশপুরে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় একটি বাড়ি থেকে জামায়াতের ১৭ জন নেতাকর্মীকে আটক করে তারা। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দলীয় বৈঠকের সত্যতা স্বীকার করেন। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। আজ মধ্যরাত থেকে নিষিদ্ধ হচ্ছে সমুদ্রে মাছ ধরা। নিষেধাজ্ঞা বহাল থাকবে ২৩ জুলাই পর্যন্ত। এই সময়ের মধ্যে দেশের সমুদ্র সীমায় ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। সমুদ্রগামী জেলেদের জন্য থাকছে প্রণোদনা।
মার্চ এপ্রিল 2 মাস ইলিশের অভয়াশ্রমে মাছ শিকারে নিষেধাজ্ঞা ছিল। এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার 3 সপ্তাহ পর আবারও সাগরে মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়। মে জুনে নদীতে তেমন একটা ইলিশ থাকে না, তবে সমুদ্র এলাকায় পাওয়া যায় কিছু ইলিশ। তাই এই সময় সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা দেয় হতাশ জেলেরা। এখন সরকার আবার যদি 65 দিনের অভিযান দেয় তাহলে তো আমরা না খাই মরতে হইব। 1 মাস অভিযানটা দেব, আর আমাদের যে জালিয়ার যে চাউলটা সরাসরি জন আমাদের জালিয়ার হাতে আমরা পাই, কোনো নেতা কর্মীর হাতে জন এইটা জন না পাই। তবে মৎস্য বিভাগ বলছে ক্ষতি পুষিয়ে নিতে জেলেদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। জেলে পরিবারের জন্য মাথাপিছু 86 কেজি হারে ভিজিএফ খাদ্য সহায়তা বরাদ্দ এসেছে। এগুলো আমরা ইউনিয়ন পর্যায়ে বরাদ্দ প্রদান করেছি, অতি দ্রুত যেন মৎস্যজীবীদের ঘরে পৌঁছায়। এদিকে নিষেধাজ্ঞার শুরু থেকে যথাযথ সহায়তা না পেলে বাধ্য হয়ে মাছ শিকার করতে হবে বলে জানিয়েছেন অনেক জেলে। তাদের দাবি, এই সময় বাংলাদেশের জলসীমায় নির্বিচারে মাছ শিকার করে ভারতীয় জেলেরা। ভারতের জেলেরা হেরা আইয়া মাছ ধরে, আমাকে এলাকায় আইয়া শতে শতে জেলেরা আইয়া মাছ ধরে নেয়। সাগরে ভারতীয় জেলেদের প্রবেশ বন্ধে নৌবাহিনী ও কোস্টগার্ডের সমন্বিত পদক্ষেপ থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। সমুদ্রে যাওয়া থেকে বিরত রাখতে পারে, এর জন্য আমাদের টিমটা কন্টিনিউয়াস কাজ করবে এই 65 দিন, এবং তারা যাতে না যেতে পারে পার্শ্ববর্তী কোনো দেশের কেউ বর্ডার ক্রস না করে আমাদের এলাকায় মাছ না ধরতে পারে। নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকার করলে কারাদণ্ড এবং অর্থদণ্ড হবে বলে জানিয়েছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পাট চাষের উন্নয়নে সরকার প্রণোদনা দিলেও ফরিদপুরের অনেক চাষি তা পাননি বলে অভিযোগ করেছেন। তারা বলছেন, বন্টনে অনিয়ম হওয়ায় বেশিরভাগ চাষি বঞ্চিত হয়েছেন। তবে বিষয়টি অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। দীর্ঘদিন ধরে দেশে পাট উৎপাদনে শীর্ষ অবস্থান ধরে রেখেছে ফরিদপুর। চলতি মৌসুমে জেলার ৮৬,০০০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কৃষি বিভাগ বলছে, এর মধ্যে সম্পন্ন হয়েছে ৯০% চাষ। এবারে পাট চাষিদের উদ্বুদ্ধ করতে প্রণোদনা হিসেবে প্রতি বিঘা জমিতে ১ কেজি উন্নত মানের বীজ ও সার দিচ্ছে সরকার। কিন্তু চাষের মৌসুম শেষ হতে চললেও সেই প্রণোদনা পাননি বলে দাবি ফরিদপুরের অনেক কৃষকের। তাদের অভিযোগ, প্রতিটি ইউনিয়নের গুটি কয়েক চাষি পাচ্ছেন এই সহায়তা। আমরা শুনছি যে ওই সব জায়গায় আমরা দেখি কৃষকরা ওই সবকিছু দিতেছে, কিন্তু আমরা তো ওই সুযোগ সুবিধা আমরা তো পাই না। কোনো বীজ টিজ কোনো কিছু পাই নাই, এবং কি মেম্বারের কাছে আমি ওই কাঠমাঠ আমার ইটি নিয়ে গেছে, তবুও সেগুলো আমার দেয় নাই। আমাকেও সিজন বাই সিজনে ফসল সরকারটা যদি পাই আমরা ভালো ফসল পাবো, ভালো ফসল পাইলে আমরা খেত খোলা করলে ভালো ফলন পাবো, তা আমরা পাই না। আমাকেও কিনা না লাগে হলো বাজার বেচুন। তবে প্রণোদনা বন্টনে কোথাও অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আমার কাছে কোনো যদি অভিযোগ আসে তখন আমরা এখান থেকে এখানে যে জেলা কমিটি আছে এদের মাধ্যমে সমন্বয় করে এটা কীভাবে দ্রুত নিষ্পন্ন করা যায় কীভাবে তারা নিষ্পন্ন করা হয়। কৃষকের উন্নয়নে শুধু বাজেট বরাদ্দ নয়, সঠিক বন্টনের দাবি জানিয়েছেন বঞ্চিত পাট চাষিরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিরতিহীন সংবাদ দুপুরে আরও যা যা থাকছে। ভারতে করোনায় একদিনে মৃত্যুর নতুন রেকর্ড। জনসংখ্যার ১.৮% আক্রান্ত হয়েছে ভাইরাসে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলন। কাল বিকেএসপিতে নিজেদের মধ্যে ম্যাচ। চার বছরে ২০ কোটি টাকার সম্পদ গড়েছেন। ৫টি ব্যাংক হিসাবে লেনদেন হয়েছে ২২ কোটি ৬৬ লাখ টাকা। মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের এসব তথ্য পেয়েছে সিআইডি। সংস্থাটির অভিযোগ, ফুটপাত ও যানবাহন থেকে চাঁদাবাজি ছিল আয়ের উৎস। পশুর হাটের ইজারা ও ডিশ ব্যবসা ছিল তার নিয়ন্ত্রণে। রাজীব সহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিআইডি। ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর শুরু হয় শুদ্ধি অভিযান। ২৭ অক্টোবর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার হন মোহাম্মদপুরের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব। জব্দ করা হয় অবৈধ অস্ত্র।
2020 সালের ফেব্রুয়ারিতে রাজীবের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করে সিআইডি। 1 বছরেরও বেশি সময় তদন্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে সংস্থাটি। অভিযোগপত্রে বলা হয়েছে 2015 সালে বিদ্রোহী প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হন রাজীব। এরপর গড়ে তোলেন বাহিনী, শুরু করেন চাঁদাবাজি, নিয়ন্ত্রণে নেন ডিশ ব্যবসা ও হাটের ইজারা। এভাবেই 4 বছরে গড়ে তোলেন 19 কোটি 91 লাখ টাকার অবৈধ সম্পদ। বিভিন্ন বাস স্ট্যান্ড, তারপরে গেট, টেম্পো স্ট্যান্ড, তারপরে বিভিন্ন এলাকায় হাউজিং এলাকায় চাঁদাবাজি, এইভাবেই সে মূলত এই বিষয়গুলো টাকাগুলো ইনকাম করেছে। 4 বছরে রাজীবের ব্যাংক হিসেবে লেনদেন হয়েছে 22 কোটি 67 লাখ টাকা। এর মধ্যে ব্যাংকে জমা থাকা 1 কোটি 46 লাখ টাকা ফ্রিজ করা হয়েছে। সিআইডি বলছে রাজীবের অন্যতম সহযোগী ছিল শাহ আলম জীবন, সিএনজি কামাল, নূর মোহাম্মদ, রুহুল আমিন ও তামজিদ হৃদয়। এদেরও অভিযুক্ত করা হয়েছে। প্রথমে 5 জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল। এরপরে তদন্তে আমরা এজাহার করবে আরেকজনের নাম ছিল, তারও ইনভলভমেন্ট আমরা পাই। এর মধ্যে আমরা 6 জনের বিরুদ্ধেই মানি লন্ডারিংয়ের ইনগ্রেডিয়েন্টস পেয়েছি। মামলার পলাতক 4 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে সিআইডি, যেটা তার আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি ছিল না। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অব্যাহত বিমান হামলার পাশাপাশি এবার গাজায় ত্রাণ সরবরাহ আটকে দিল ইসরায়েল। সীমান্ত বন্ধ করে দেয়ায় গাজায় দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। এদিকে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গাজায় 63 শিশু সহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 220 জনে। আর এ পর্যন্ত ইসরায়েলে নিহত হয়েছে 2 শিশু সহ 13 জন। মঙ্গলবার রাতে দক্ষিণাঞ্চলের খান ইউনিস এবং রাফা শহরে 60 দফা বিমান হামলা চালায় ইসরায়েল। এর পাল্টা হিসেবে হামাসও রকেট হামলা চালায়। শুধু হামলা নয়, গাজার কেরেম শালম সীমান্তে ফিলিস্তিনিদের জন্য পাঠানো ত্রাণও আটকে দেয় ইসরায়েল। মঙ্গলবার শুরুতে ওই সীমান্ত দিয়ে বেশ কিছু ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিলেও হামাসের রকেট হামলার পর আবারও সীমান্ত বন্ধ করে দেয়া হয়। বুধবারও ইসরায়েল এবং হামাসের মধ্যে গোলাগুলি হয়েছে। গাজার মধ্যাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের 2 সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। গাজায় এ পর্যন্ত নিহতদের মধ্যে 150 জনই সশস্ত্র জঙ্গি বলে দাবি ইসরায়েলের, যদিও এ বিষয়ে হামাসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এদিকে ইসরায়েলে শান্তি ফেরানোর জন্য যতদিন প্রয়োজন ততদিন গাজায় হামলা চলবে বলে আবারও ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 9 দিনের হামলায় হামাস বহু বছর পিছিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। গাজায় ইসরায়েলের আগ্রাসনকে যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করে এই বিষয়ে দ্রুত তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে চিঠি দিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া গাজায় ইসরায়েল ফিলিস্তিন সংঘাত বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাব দিয়েছে ফ্রান্স। জাতিসংঘ জানিয়েছে গাজায় ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে প্রায় 450 ভবন, গৃহহীন হয়েছে 58,000-এর বেশি ফিলিস্তিনি। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার সংক্রমণ কমতে থাকায় ইউরোপের বিভিন্ন দেশে ধীরে ধীরে শিথিল হচ্ছে বিধিনিষেধ। এদিকে বিশ্বে একদিনে প্রায় 14,000 মৃত্যু এবং 6,12,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো 34,18,000 আর এ পর্যন্ত আক্রান্ত 16,49,00,000-এর বেশি। করোনার বিস্তার কমায় পর্যটকদের জন্য অনেক দেশ খুলে দিয়েছে সীমান্ত। বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নিয়ম নেই অনেক দেশে। মঙ্গলবার দ্বিতীয় সর্বোচ্চ 2,500 মানুষের মৃত্যু হয়েছে ব্রাজিলে। সেখানে নতুন শনাক্ত হয়েছেন 74,000 রোগী। যুক্তরাষ্ট্রে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমায় ক্যালিফোর্নিয়ায় শিথিল করা হয়েছে নিষেধাজ্ঞা। ভ্যাকসিনের 2 ডোজ গ্রহণকারীদের মাস্ক ছাড়া বের হওয়ার অনুমতি দিয়েছে নিউ ইয়র্ক। আলাস্কায় শুরু হয়েছে ক্রুজ সার্ভিস। দীর্ঘদিন বন্ধ থাকার পর ধীরে ধীরে পর্যটক মুখর ইতালির ঐতিহাসিক ভেনিস শহর। করোনার সংক্রমণ কমে আসায় ইউরোপীয় ইউনিয়ন, শেনজেন জোন অঞ্চল, ব্রিটেন ও ইসরায়েলের নাগরিকদের জন্য করোনার নেগেটিভ সনদ থাকলে কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা তুলে দিয়েছে ইতালির সরকার।
টানা 4 মাস পর সোমবার মধ্যরাত থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ব্রিটেন ও পর্তুগাল। ফ্রান্সেও করোনার বিস্তার কমায় খুলছে রেস্তোরাঁ। তবে তাইওয়ানে ফের সংক্রমণ বাড়ায় বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ। ভারত থেকে আগতদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সুদান কর্তৃপক্ষ। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবারও একদিনে করোনায় প্রাণহানির নতুন রেকর্ড হয়েছে ভারতে। 24 ঘন্টায় দেশটিতে মারা গেছেন 4,525 জন। নতুন শনাক্ত হয়েছে 2,67,000 করোনা রোগী। দেশটির মোট জনসংখ্যার 1.8% নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য বিভাগ। করোনা ভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে এখন পর্যন্ত ভারতের 270 চিকিৎসক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অব চিকিৎসকদের এসব তালিকা প্রকাশ করেছে। সবচেয়ে বেশি 78 চিকিৎসকের মৃত্যু হয়েছে বিহার রাজ্যে। এছাড়া উত্তরপ্রদেশে 37, দিল্লিতে 29 এবং অন্ধ্রপ্রদেশে 22 জনের মৃত্যু হয়েছে। এদিকে করোনায় বাবা মা হারানো সন্তানদের মাসিক 2,500 রুপি এবং শিক্ষার সব খরচ দিল্লি সরকার নেবে বলে ঘোষণা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সাকিব মুস্তাফিজও ছিলেন নির্ধারিত অনুশীলনে। ওয়ার্ম আপের পাশাপাশি স্কিল ট্রেনিং আর ক্যাচিং প্র্যাকটিসে বাড়তি গুরুত্ব টাইগারদের। সাম্প্রতিক সিরিজে ফিল্ডিং ব্যর্থতায় কাঠ গড়ায় কোচিং স্টাফ। সেন্টার উইকেটে ব্যাটিং প্র্যাকটিস করেন তামিম অধিনায়ক। আর ইনডোরে ব্যস্ত ছিলেন সাকিব মাহমুদুল্লাহ। কাল বিকেএসপিতে নিজেদের মধ্যে ভাগ হয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 23 মে সিরিজের প্রথম ওয়ানডে। জাতীয় ফুটবল দলের ক্যাম্পে করোনার থাবা। পজিটিভ হয়েছেন ইব্রাহিম। হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে তাকে। তবে টিমের বাকি সবাইকে নিয়ে দুশ্চিন্তায় নেই টিম ম্যানেজমেন্ট। এদিকে কাতারের প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা না থাকায় দেশেই সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। মাঠের এক পাশে পুরো দল, আরেক পাশে সবার থেকে আলাদা অনুশীলন সোহেল রানার। কোভিড পজিটিভ হয়েছেন উইঙ্গার ইব্রাহিম। হোটেলে একই রুমে থাকায় তাই সোহেলকে নিয়েও বাড়তি সতর্ক টিম ম্যানেজমেন্ট। করোনা পরীক্ষার ফল জানার আগেই গত সোমবার থেকে অনুশীলন করছে দল, যেখানে ছিলেন ইব্রাহিম। দিন দুয়েকের পর তার করোনা আক্রান্তের খবরটা তাই দলের সবার জন্যই হুমকির। প্রশ্ন উঠেছে, জৈব সুরক্ষা বলয়ে ফুটবলাররা আসলেই কি থাকছেন? টিম ম্যানেজমেন্ট অবশ্য দুশ্চিন্তার কিছু দেখছে না। 8-10 দিন আগে কিন্তু ওরা সব প্লেয়ারই কিন্তু টেস্টের মধ্যে ছিল। এই কারণে আসলে আমাদের ওইভাবে করানো হয় না। আর আসার পরই প্রথম দিনই আমরা করিয়েছি, যার কারণে রিপোর্টটা পেতে হয়তো আমাদের দেরি হয়েছে। কারণ রিপোর্টটা আমরা ভালো করে যাচাই বাছাই করার জন্য রিপোর্টটা পেতে আমাদের একটু দেরি হয়েছে। হোটেলে ওকে আইসোলেশনে রেখেছি এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওর ট্রিটমেন্ট হচ্ছে। ইব্রাহিমের সাথে যে সোহেল রানা ছিল, সোহেল রানা টেস্ট করেছে, ওরটা নেগেটিভ আসছে আবারও। ইনজুরিতে ছিটকে যাওয়া আশরাফুল রানার জায়গায় সুযোগ পাওয়া গোলকিপার মাহমুদ লিটন এদিন যোগ দিয়েছেন অনুশীলনে। কোয়ারেন্টিন শেষে ফিরেছেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। কাতারে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা না থাকায় দেশেই সর্বোচ্চ অনুশীলনের তাগিদ তার। প্রস্তুতি ম্যাচ হলে খুব ভালো হতো, পরিকল্পনা তেমনটাই ছিল। কিন্তু কাতারে এখন যে অনুশীলনের সুযোগ পাবো না আমরা, এখানেই নিজেদের ভালোভাবে প্রস্তুত করতে হবে। দু একটা ফ্রেন্ডলি ম্যাচ খেললে কিন্তু ইজি হয়, বাট আমি মনে করি যে আমরা লিগ স্টার্ট হয়েছে এবং লিগের সাথে আমরা জড়িত ছিলাম, কন্টিনিউ ম্যাচ খেলছি। সো ইন্টারন্যাশনাল ম্যাচ যদি ডিফারেন্ট হয়, তারপরে আমরা হার্ড ট্রেনিং করতেছি। সো আমি মনে করি যদি আমরা ফিজিক্যাল দিক দিয়ে ঠিক থাকি, সব কিছু ইনশাল্লাহ ভালো হবে। সূচি অনুযায়ী 3 জুন আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ। এর মাত্র 3 দিন আগে কাতারে যাওয়ার চিন্তাভাবনা ফেডারেশনের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ চারের লক্ষ্যে লিভারপুলের চ্যালেঞ্জ বার্নলি। নামে ভারে এগিয়ে থাকলেও সতর্ক অল রেড কোচ ইউর্গেন ক্লপ। ম্যাচ শুরু রাত 1:15টায়। একই সময়ে ফ্রেঞ্চ কাপের শিরোপা নিষ্পত্তিতে মোনাকোর বিপক্ষে লড়বে পিএসজি। এর 15 মিনিট আগে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাসের প্রতিপক্ষ আটালান্টা। টানা 3 জয়ে শেষ চারের আশা বেড়েছে লিভারপুলের। ওয়েস্ট ব্রম ম্যাচে আলিসন বীরত্ব অলরেডসকে রেখেছে উজ্জীবিত। লড়াকু মানসিকতায় চ্যাম্পিয়ন্স লিগ স্পট চায় ক্লপের দল। শিরোপা নিষ্পত্তি হলেও টপ 4-এ টিকে থাকার লড়াই লিগ জমিয়ে রেখেছে। লেস্টারকে টপকে 3-এ উঠেছে চেলসি।
লিভারপুলেরও সুযোগ লেস্টারকে পেছনে ফেলার। প্রতিপক্ষ টেবিলের 15তে থাকা বার্নলি। মুখোমুখি দেখায় দাপট থাকলেও সাম্প্রতিক রেকর্ডে অস্বস্তি লিভারপুলের। সাথে চিন্তা বাড়িয়েছে চোট সমস্যা। মৌসুমের বাকি 2 ম্যাচে থাকছেন না দিয়েগো জোতা। দলের সবাই এখন উজ্জীবিত। টানা জয়ে ওরা আত্মবিশ্বাসী। বার্নলির বিপক্ষেও ধারাবাহিক পারফরমেন্সের লক্ষ্য থাকবে আমাদের। ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজি মোনাকোর লড়াই হবে জমজমাট। পিএসজির লক্ষ্য 14 নম্বর ট্রফি, বিপরীতে মোনাকোর প্রথম। চোটের কারণে থাকছে না ড্রেক্সলার, কুরজাওয়া ভেরাত্তিও অনিশ্চিত। মোনাকো শক্তিশালী প্রতিপক্ষ। চলতি মৌসুমে ওদের সামর্থ্য প্রমাণিত হয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে। মৌসুমের প্রথম ট্রফির জন্য মুখিয়ে আছি আমরা। সেরিয়ার শ্রেষ্ঠত্ব হারানোর পর শীর্ষ 4ও হাতছাড়া হয়েছে। মৌসুমের একমাত্র ট্রফি জিততে কোপা ইতালিয়ায় চোখ ইউভেন্টাসের। রেকর্ড 14 শিরোপা জিততে তুরিনের ওল্ড লেডির বাধা আটালান্টা। সাসপেনশনের কারণে নেই আলেক্সান্দ্রো, পিরলোর আস্থায় ইনফর্ম রোনালদো, দিবালা। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে 2-1 গোলে হারিয়ে টেবিলের 3-এ উঠল চেলসি। আরেক ম্যাচে ব্রাইটনের কাছে 3-2 গোলে অঘটনের শিকার শিরোপাজয়ী ম্যানচেস্টার সিটি। 1 বছরেরও বেশি সময় পর মাঠে দর্শক ফেরার কারণেই যেন হারানো ছন্দ খুঁজে পেল চেলসি। গোলশূন্য প্রথমার্ধের পর আন্তোনিও রুদিগার ব্লুজদের এগিয়ে নেন। পরে সফল স্পট কিকে ব্যবধান বাড়ান জর্জিনিও। আর শেষ দিকে লেস্টারের হয়ে একটি গোল শোধ করেন কেলেচি ইহেনাচো। এদিকে শিরোপা জিতলেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ম্যান সিটি। প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের শুরুতে গুন্দোয়ান ও ফিল ফোডেনের গোলে 2-0-তে এগিয়ে যায় সিটিজেনরা। তবে পরে 3 গোল হজম করে হেরে যায় তারা। এদিকে ফুলহ্যামের সাথে 1-1 গোলে ড্র করেছে ম্যান ইউনাইটেড। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।